আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আজকের শিরোনাম আপডেটে থাকছে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিট পেশ, যেখানে অপা ছাড়াও রয়েছে কুন্তল প্রসন্নদের নাম। সরকারি চাকরি, একটা চাকরি যা একটা পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। একটা চাকরি যার জন্য বছরের পর বছর পড়াশোনা করেন একজন যুবক বা যুবতী, পরীক্ষা দেন সেই চাকরির জন্য, মেধার লড়াইয়ে নামেন, রাত জেগে প্রস্তুতি নেন। আর সেই চাকরিটাই যদি পরীক্ষার খাতায় নয়, টাকার অঙ্কে নির্ধারিত হয়, যদি যোগ্যতার জায়গা নেয় টাকা, যদি মেধার জায়গা নেয় যোগাযোগ, আর যদি অযোগ্য প্রার্থী টাকা দিয়ে চাকরি পেয়ে যান আর যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তাহলে প্রশ্ন উঠবেই, এটা কি শুধুই নিয়োগে অনিয়ম, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো চক্র? আর সেই প্রশ্নই নতুন করে সামনে এনে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই চার্জশিট। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং প্রসন্ন রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই চার্জশিটে যে দাবি করা হয়েছে তা শুনলে প্রশ্ন উঠবে, সরকারি চাকরিও কি তাহলে রেড চার্ট ছিল? কোন পদে কত টাকা দিলে চাকরি, কত টাকা দিলে র্যাঙ্ক বদল, কত টাকা দিলে মেধা তালিকার উপরে উঠে যাওয়া, এমনই এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে তদন্তকারী সংস্থার নথিতে। ইডির দাবি অনুযায়ী গ্রুপ সি পদের জন্য 15 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, আর গ্রুপ ডি পদের জন্য নেওয়া হয়েছে 10 থেকে 12 লক্ষ টাকা। অর্থাৎ চাকরি যেন আর চাকরি নয়, চাকরি যেন পণ্য, পদ অনুযায়ী যার আলাদা আলাদা দাম। আর এই জায়গাতেই আজকের সবচেয়ে বড় প্রশ্ন, এই রেড চার্ট তৈরি হলো কিভাবে? কারা তৈরি করেছিল এই রেড চার্ট? কারা টাকা তুলত? কারা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করত? কারা চাকরির নিশ্চয়তা দিত? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গোটা ব্যবস্থার মাথায় কারা ছিলেন? ইডির চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামও রয়েছে, নাম রয়েছে কুন্তল ঘোষের, আর নাম রয়েছে প্রসন্ন রায়েরও। তদন্তকারী সংস্থার দাবি, এরা প্রত্যেকেই এই নিয়োগ দুর্নীতির বিভিন্ন স্তরের সঙ্গে যুক্ত ছিলেন। অবশ্যই মনে রাখতে হবে, এগুলি তদন্তকারী সংস্থার অভিযোগ। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া এবং চার্জশিটে অভিযোগ ওঠা এক বিষয় নয়, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। কিন্তু চার্জশিটে যে ছবি তুলে ধরা হয়েছে সেটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ প্রশ্নটা শুধু কয়েকজন ব্যক্তিকে নিয়ে নয়, প্রশ্নটা বাংলার হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে। একবার ভাবুন, একজন ছাত্র বা ছাত্রী বছরের পর বছর পড়াশোনা করলেন, বাড়িতে বাবা মা হয়তো জমি বিক্রি করলেন, কেউ ধার করলেন, কেউ গয়না বন্ধক রাখলেন, কেউ বা কোচিং করালেন, কেউ দিনের পর দিন পরিশ্রম করলেন শুধুমাত্র একটা সরকারি চাকরির আশায়। আর সেই চাকরির জন্য যদি শেষ পর্যন্ত বলা হয় টাকা আছে, তাহলে মেধার মূল্য কোথায়? পরীক্ষার মূল্য কোথায়? যোগ্যতার মূল্যই বা কোথায়? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড়। কারণ ইডির দাবি অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে নির্দিষ্ট টাকার বিনিময় চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল। গ্রুপ সি
15 থেকে 16 লক্ষ টাকা, গ্রুপ ডি 10 থেকে 12 লক্ষ টাকা। অর্থাৎ পদের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে টাকার অঙ্ক। যেন কোনো সরকারি নিয়োগ নয়, যেন একটা বাজার, একটা রেড চার্ট। আর এখানেই মানুষের ক্ষোভ, কারণ গ্রুপ সি বা গ্রুপ ডি চাকরি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলি সরকারি পদ, জনগণের টাকায় তৈরি প্রশাসনিক কাঠামোর অংশ। এই পদে নিয়োগ হওয়ার কথা মেধা এবং নিয়মের ভিত্তিতে, কিন্তু তদন্তকারী সংস্থার অভিযোগ যদি সত্যিই হয়, তাহলে সেই মেধার জায়গায় টাকা বসিয়ে দেওয়া হয়েছিল। আরও বড় অভিযোগ রয়েছে, শুধু টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগই নয়, ইডির চার্জশিটে ওয়েমার শিট নিয়ে কারচুপিরও অভিযোগ রয়েছে। অর্থাৎ পরীক্ষার পর ওয়েমার শিটের মাধ্যমে প্রার্থীর উত্তর মূল্যায়ন হওয়ার কথা, সেখানেও নাকি ম্যানিপুলেশন করা হয়েছিল। অর্থাৎ পরীক্ষার পর যে ওয়েমার শিটের মাধ্যমে প্রার্থীর উত্তর মূল্যায়ন হওয়ার কথা, সেখানেও নাকি ম্যানিপুলেশন করা হয়েছিল। টাকা দিয়ে র্যাঙ্ক বদলানোর অভিযোগও রয়েছে। এই অভিযোগের গুরুত্ব কতটা সেটা বোঝা খুব সহজ। আমরা অবশ্যই এই বিষয়টা বোঝবার চেষ্টা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters. ভবিষ্যতে সঠিক দিশা খুঁজছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এখনই যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। ধরুন একজন প্রার্থী পরীক্ষায় ভালো ফল করলেন। তিনি ভাবলেন যে তিনি চাকরি পাবেন, কারণ তার নাম্বার ভালো, তার র্যাঙ্কও ভালো, তিনি যোগ্য। কিন্তু একই সময় যদি অন্য কোনো প্রার্থী টাকা দিয়ে নিজের অবস্থান বদলে ফেলেন, তাহলে যোগ্য প্রার্থী কোথায় যাবেন? তার পরিশ্রমের মূল্য কে দেবে? তার পরিবারের স্বপ্নের মূল্য কে দেবে? এবং আরও বড় প্রশ্ন, এইভাবে যদি একজন অযোগ্য প্রার্থী চাকরি পান, তাহলে তার জায়গায় একজন যোগ্য প্রার্থী বঞ্চিত হন। অর্থাৎ দুর্নীতির শিকার শুধু সেই চাকরি প্রার্থী নন, যিনি টাকা দিতে পারেননি তিনিও। দুর্নীতির শিকার হতে পারেন সেই প্রার্থীও যিনি পরীক্ষায় যোগ্য হয়েও চাকরি পেলেন না। নিয়োগ দুর্নীতির এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম নতুন নয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনাও তদন্তের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে উঠেছিল। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাও তদন্তের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে উঠেছিল। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ সময় জেল হেফাজতে ছিলেন, পরবর্তীতে জামিনে মুক্তি পান। কিন্তু মামলা শেষ হয়নি, তদন্তও শেষ হয়নি, এবং নতুন করে চার্জশিট সামনে আসায় প্রশ্নও শেষ হয়নি, বরং প্রশ্ন আরও বেড়েছে। এবার আলোচনায় এসেছে সরাসরি রেড চার্ট। প্রশ্ন 1, যদি সত্যিই কোনো রেড চার্ট থেকে থাকে, তাহলে সেই রেড চার্ট কে করেছিল? প্রশ্ন 2, চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা দেওয়া হতো কার মাধ্যমে?
প্রশ্ন 3, মিডলম্যানদের ভূমিকা কতটা ছিল? প্রশ্ন 4, টাকা কোথায় যেত? প্রশ্ন 5, টাকার বিনিময় ওয়েমারে কিভাবে পরিবর্তন করা হতো? প্রশ্ন 6, র্যাঙ্ক কিভাবে বদলানো হতো? প্রশ্ন 7, এই গোটা ব্যবস্থায় সরকারি স্তরে কারা সুবিধা পেতেন? প্রশ্ন 8, এই দুর্নীতির ফলে কতজন যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন? এই প্রশ্নগুলির উত্তরই এখন তদন্ত এবং আদালতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইডির চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং প্রসন্ন রায়ের নাম রয়েছে। অর্থাৎ তদন্তকারী সংস্থা যে ছবিটা তুলে ধরছে তাতে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একাধিক ব্যক্তিকে নিয়ে তৈরি একটি নেটওয়ার্কের অভিযোগ সামনে আসছে। একদিকে ছিল চাকরি প্রার্থী, অন্যদিকে ছিল টাকা, আর তার মাঝখানে ছিল যোগাযোগের মাধ্যম। আর অভিযোগ অনুযায়ী সেই ব্যবস্থার মাধ্যমে সরকারি নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছিল। আর এখানেই মিডলম্যান শব্দটি গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ একজন চাকরি প্রার্থীর পক্ষে কোনো মন্ত্রী বা প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাহলে প্রশ্ন, এই প্রার্থীদের কাছে কারা পৌঁছতো? কে বলতো টাকা দিলে চাকরি হবে? কে টাকা নিত সেই চাকরির নিশ্চয়তা দিত? কে কে বলতো র্যাঙ্ক বদলে দেওয়া যাবে? আর কেই বা সেই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর করত? তদন্তের মূল জায়গা এখানে। অবশ্যই আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় এখন আরও একটা বিরতির সঙ্গে থাকুন। উচ্চ মাধ্যমিক কোয়েট স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। ভবিষ্যতে সঠিক দিশা খুঁজছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এক্ষুনি যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum. ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। এবার আসা যাক পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে। তিনি তখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন। শিক্ষা দপ্তরের অধীনে নিয়োগ প্রক্রিয়া, আর সেই নিয়োগ ঘিরেই যখন একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মন্ত্রী হিসেবে তার ভূমিকা কী ছিল? তিনি কতটা জানতেন, কি জানতেন, কখন জানতেন? কোনো অভিযোগ তার কাছে পৌঁছেছিল কিনা? পৌঁছলে তিনি কি ব্যবস্থা নিয়েছিলেন? নাকি তদন্তকারী সংস্থার অভিযোগ অনুযায়ী ব্যবস্থার ভিতরেও কোনো প্রভাবশালী যোগাযোগ কাজ করছিল? এই প্রশ্নগুলির উত্তরই এখন গুরুত্বপূর্ণ, কারণ একজন মন্ত্রীর নাম যখন এমন একটি মামলার চার্জশিটে উঠে আসে, তখন বিষয়টি শুধু ব্যক্তিগত অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার সঙ্গে যুক্ত হয় প্রশাসনিক দায়ের প্রশ্ন। তবে এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, কোনো চার্জশিট মানে আদালতে অপরাধ প্রমাণিত হয়ে যাওয়া নয়।
ইডি তদন্তকারী সংস্থা। তারা তাদের তদন্তের ভিত্তিতে অভিযোগ আদালতের সামনে পেশ করেছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। শেষ কথা বলবে আদালত। কিন্তু জনমানসে প্রশ্ন উঠতেই পারে, কারণ সরকারি চাকরি নিয়ে সাধারণ মানুষের আবেগ অন্যরকম। চাকরি শুধু মাসের শেষে বেতন নয়, চাকরি মানে পরিবারের নিরাপত্তা, চাকরি মানে মা বাবার স্বপ্ন, চাকরি মানে বোনের বিয়ে, চাকরি মানে সংসার শুরু করা, চাকরি মানে সামাজিক সম্মান। আর সেই চাকরি যদি টাকার বিনিময়ে বিক্রি হওয়ার অভিযোগ ওঠে, তাহলে সেই আঘাত শুধু একজন প্রার্থীরই নয়, পুরো প্রজন্মের ওপর তার প্রভাব পড়ে। আজকের এই রেড চার্ট প্রসঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে। গ্রুপ সির জন্য 15 থেকে 16 লক্ষ টাকা, আর গ্রুপ ডির জন্য 10 থেকে 12 লক্ষ টাকা। এই টাকা কি সব প্রার্থীর কাছ থেকে একইভাবে নেওয়া হয়েছিল, নাকি পরিস্থিতি অনুযায়ী টাকার অঙ্ক বদলাতো? মধ্যস্থতাকারীরা কত রাখত, উপরের স্তরে কত যেত? চাকরির গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কার ছিল, আর সেই ক্ষমতা কোথা থেকে এসেছিল? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত তদন্তের অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা দুর্নীতিগ্রস্ত নিয়োগ ব্যবস্থা শুধু কয়েকজনকে বেআইনিভাবে চাকরি দেয় না, এর পুরো প্রশাসনিক কাঠামোর ওপর মানুষের বিশ্বাসকে নষ্ট করে। একজন যুবক যখন ভাবেন আমি পড়াশোনা করে লাভ কি পেলাম, টাকা না থাকলে চাকরি তো পাবো না, তখন সেটা শুধু ব্যক্তিগত হতাশা নয়, এটা রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর আস্থার সংকট। একজন বাবা যখন বলেন ছেলেকে এত পড়ালাম কিন্তু চাকরিটা পেল না, আর অন্যদিকে যদি শোনা যায় টাকা দিয়ে চাকরি হয়েছে, তাহলে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক। সেই ক্ষোভের উত্তর কে দেবে? নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বহু নাম সামনে এসেছে, বহু তদন্ত হয়েছে, বহু জিজ্ঞাসাবাদ হয়েছে, বহু নথি খতিয়ে দেখা হয়েছে, বহু সম্পত্তি এবং আর্থিক লেনদেনের বিষয় তদন্তের আওতায় এসেছে। আর এবার ইডির নতুন চার্জশিটে উঠে এলো নির্দিষ্ট রেটের অভিযোগ। অর্থাৎ তদন্তকারী সংস্থা যে বিষয়টিকে দেখছে তা শুধু কিছু অনিয়ম হিসেবে নয়, বরং একটি সংগঠিত আর্থিক ব্যবস্থার অভিযোগ হিসেবেই সামনে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কোথায় জানেন? একজন অযোগ্য প্রার্থী যদি টাকা দিয়ে চাকরি পান, তাহলে তিনি শুধু একটা চাকরি নেন না, তিনি একজন যোগ্য প্রার্থীর জায়গাটা দখলও করেন। একজন মেধাবী প্রার্থী পিছিয়ে যান, একজন যোগ্য প্রার্থী হয়তো বেকার থেকে যান, একজনের পরিবার ভেঙে পড়ে, অন্যদিকে একজন অযোগ্য প্রার্থী সরকারি ব্যবস্থায় ঢুকে পড়েন। এর প্রভাব শুধু নিয়োগের সময় নয়, তার প্রভাব বহু বছর ধরে চলতে পারে। কারণ যে ব্যক্তি অযোগ্য হয়েও চাকরি পেয়েছেন, তিনি পরে সেই দায়িত্ব কিভাবে পালন করবেন? আর সেই দায়িত্বের সঙ্গে জড়িয়ে থাকে সাধারণ মানুষের পরিষেবা, অর্থাৎ নিয়োগ দুর্নীতি শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই এসে পড়ে। তাই আজকের প্রশ্ন শুধু পার্থ চট্টোপাধ্যায় কী করেছেন এই প্রশ্নের পাশাপাশি চার্জশিটে উঠে আছে নির্দিষ্ট অভিযোগ। চাকরির রেট নিয়ে অভিযোগ উঠছে, ওয়েমার কারচুপির অভিযোগ উঠছে, র্যাঙ্ক বদলের অভিযোগ উঠছে, আর সেই অভিযোগের কেন্দ্রে আবারও উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। শেষে একটা প্রশ্ন আপনাদের কাছেও রেখে যেতে চাই, একজন তরুণ মেধাবী পরীক্ষার্থী যদি পরীক্ষায় ভালো নাম্বার করেও বা পরীক্ষা ভালো দিয়েও চাকরি না পান, আর একজন অযোগ্য প্রার্থী যদি টাকা দিয়ে সেই চাকরিটি পেয়ে যান, তাহলে ক্ষতিটা কি সেই পরীক্ষার্থীর নাকি গোটা সমাজের? আর যদি তদন্তকারী সংস্থার অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে এমন ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা হওয়া উচিত কিনা সেটাও
ভাবতে হবে, কারণ সরকারি চাকরি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকারি চাকরি মানুষের অধিকার, মেধার অধিকার, যোগ্যতার অধিকার। আর সেই অধিকার যদি টাকার বিনিময়ে কেড়ে নেওয়া হয়ে থাকে তাহলে তার জবাবদিহি দিতেই হবে। আজকের এই নতুন চার্জশিট সেই প্রশ্নকেই আরও জোরালো করে দিল। কোন চাকরির কত দাম ছিল, কে বানিয়েছিল সেই রেড চার্ট, কারা টাকা নিয়েছিল, কারা চাকরি পেয়েছিল আর কারা বঞ্চিত হয়েছিল, এই প্রশ্নগুলির উত্তর জানতে চায় সাধারণ মানুষ। আপনিও কি চান না? ভুল বললাম কি? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শিরোনাম আপডেট এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।